Good morning, everyone. আমি এজি স্যার, লেকচারার, ডিপার্টমেন্ট অফ বায়োলজি, সেন্ট গ্রেগরিস হাই স্কুল অ্যান্ড কলেজ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। তো আমরা জীববিজ্ঞান দ্বিতীয় পত্র অধ্যায় 4 রক্ত ও সঞ্চালন অধ্যায়টি শুরু করেছিলাম। সেখানে আমরা বেশ কয়েকটি টপিক অলরেডি আলোচনা করেছি গত ক্লাসগুলোতে। কিছু ব্যাপার গত ক্লাসগুলোতে খুব লক্ষণীয় যে তোমরা আমার কাছে মনে হচ্ছে ক্লাসগুলো করার ব্যাপারে খুব উৎসাহী নও। তোমাদেরকে জানিয়ে রাখা ভালো যে সরকার বোর্ডগুলোর সাথে কথা বলেছে এবং বোর্ডগুলো একটা মিটিংয়ের মধ্যে আছে যে খুব দ্রুতই হয়তো এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হবে এবং বিভিন্ন বোর্ডে দেখা যাচ্ছে এইচএসসি পরীক্ষার জন্য যে প্রয়োজনীয় উপাদানগুলো যেমন খাতা বা আরও যে প্রয়োজনীয় উপকরণ যেগুলো আছে বিভিন্ন বোর্ড থেকে কিন্তু সেগুলো বিভিন্ন কলেজে সেগুলো সাপ্লাই হয়তো শুরু হচ্ছে। তো আশা করা যায় যে হয়তো যেহেতু এটা সেপ্টেম্বরের প্রায় শেষ দিক, হয়তো অক্টোবর বা নভেম্বরে হয়তো সরকার এইচএসসি পরীক্ষা নিবে। যদি সেটা হয় আর যদি করোনা পরিস্থিতি ওপরওয়ালার দয়ায় সব কিছু স্বাভাবিক হয়ে যায়, সেক্ষেত্রে হয়তো তোমাদের যে বোর্ড পরীক্ষা যেটা হয়তো 2021 সালের এপ্রিল মাসে হওয়ার কথা ছিল, সেটা হয়তো খুব বেশি পিছাবে না বা হয়তো পিছাবেই না। সেটা আমি বলবো তোমাদের জন্য যথেষ্ট দুশ্চিন্তার কারণ হতে পারে, কারণ তোমরা এখনও পড়াশোনাটাকে নর্মালি নিচ্ছ না। তোমরা হয়তো ভাবছো যে সব কিছু নর্মাল হতে এখনও অনেক দেরি, তুমি হয়তো অনেক সময় পাবে, তুমি হয়তো এই অজস্র সময়টাকে বা এই অপার সময়টাকে তুমি অন্যভাবে কাজে লাগাচ্ছ, যে এটাকে তুমি পড়াশোনায় দিচ্ছ না। তো আমি বলবো এটা হয়তো তোমার একটা বিরাট বড় ভুল হতে চলেছে। তো যদি মনে করো যে তোমার ভালো একটা রেজাল্ট দরকার, তোমার ভালো একটা জায়গায় সুযোগ পাওয়া দরকার, হ্যাঁ এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো, যেহেতু বোর্ড পরীক্ষা পিছিয়ে যাচ্ছে সেক্ষেত্রে এসএসসি বা তোমাদের এইচএসসিও হয়তো একটু পিছাবেই, কিন্তু ভার্সিটি যে অ্যাডমিশন টেস্টগুলো সেগুলো কিন্তু ভার্সিটির কর্তৃপক্ষ নিজেরাই নেয়, সেখানে বোর্ডের কোনো হাত নেই। তারা কিন্তু ঠিক এইচএসসি পরীক্ষার পরপরই যে কোনোভাবেই হোক তাদের সময়কে কমিয়ে এনে তারা পরীক্ষাটা নিয়ে নেবে। তো যদি তোমারও ভালো কোনো একটা জায়গায় সুযোগ দরকার হয়, ভালো একটা সাবজেক্টে পড়ার ইচ্ছা থাকে, তাহলে আমার মনে হয় তোমার এখন থেকেই সচেতনভাবে সিলেবাসটা হাতে নিয়ে, বইটা হাতে নিয়ে রেগুলার ক্লাস করে নিজেকে তৈরি করা উচিত। তো যাই হোক, আমি ক্লাসের মাঝখানে তোমাদেরকে এই ধরনের কথা বলে আসলে বলতে চাচ্ছিলাম না এই ধরনের কথা। ক্লাসের মাঝে শুধু ক্লাস নেওয়াটাই আমি সাপোর্ট করি, বাট তবু আজকে বলতেই হচ্ছে, কারণ তোমাদের পার্টিসিপেন্টস আমার কাছে খুব কম মনে হচ্ছে, বা তোমরা যারা এখনও হোমওয়ার্ক সাবমিট করো নাই তাদেরকে বলছি সপ্তাহের শেষে, অর্থাৎ আজকে সপ্তাহের মাঝামাঝি, সপ্তাহের শেষে তোমরা যারা হোমওয়ার্ক দিয়েছো তাদের একটা লিস্ট ফেসবুক গ্রুপে যাবে। তো আশা করছি তোমরা তার আগেই তোমাদের এই সপ্তাহের যে ক্লাসগুলো ফেসবুকে ইউটিউবে আপলোড দেওয়া হয়েছে বা ফেসবুক গ্রুপে শেয়ার করা হয়েছে সেগুলোতে ফেসবুকের কমেন্টের মাধ্যমে তোমরা তোমাদের হোমওয়ার্কগুলো সাবমিট করবে। আর আমাদের শ্রদ্ধেয় ব্রাদার প্রিন্সিপাল প্রদীপ লাসিত গোমেজ সিএসসি, উনি অলরেডি আমাদেরকে বলেছেন যে উনি একটি হয়তো ডেট দিবেন, যে ডেটে তোমরা তোমাদের যে হোমওয়ার্কগুলো এতদিন করেছো সেগুলো হয়তো এনে জমা দিতে হবে। তো সেগুলো তোমরা প্রিপেয়ার্ড রাখো, যেন এরকম কোনো ডেট যদি ব্রাদার দেন তাহলে যেন তোমাকে বিপদে পড়তে না হয়। খেয়াল করে দেখো, প্রত্যেকটা কথাই কিন্তু তোমাদের উদ্দেশ্যের বা তোমাদের স্বার্থের জন্য এখানে বলা হয়েছে। এখানে আমার বা আমাদের শিক্ষকদের কোনো স্বার্থই নেই।
তুমি ভালো রেজাল্ট করলে, তুমি হোমওয়ার্ক জমা দিলে, বা তুমি এখানে যদি ভালো একটা জায়গায় সুযোগ পাও, ভালো একটা ভার্সিটিতে ভালো একটা সাবজেক্টে পড়ো, বা হয়তো বাইরে গিয়ে, দেশের বাইরে গিয়ে, আমেরিকা, কানাডা বা অস্ট্রেলিয়া কোনো একটা দেশে গিয়ে যদি কোনো একটা উচ্চতর শিক্ষা নাও, এক্ষেত্রে কিন্তু আমার বা আমাদের শিক্ষকদের কোনো স্বার্থ নেই। তো তোমাদের জন্য কথা বলাটা আমাদের শুধুটাই নিঃস্বার্থ একটা অনুভূতি। তো আশা করব তোমরা সেই ব্যাপারটা মনে রাখবে এবং সেটা স্মরণে রেখে তোমরা তোমাদের কাজগুলো করবে। তো চলো আজকে দেখে নেওয়া যাক আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কী কী। আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু লোহিত রক্তকণিকা, যেটাকে আমরা রেড ব্লাড কর্পাসেলস বা আরবিসি নামে জানি। যে আরেকটি নাম আছে, সেটি হচ্ছে এরিথ্রোসাইট। এরিথ্রোসাইট, যেটা দুটি গ্রিক শব্দ এরিথ্রোস ও কাইটোস, এই দুটি শব্দ থেকে এসেছে। এরিথ্রোস, যাকে আমরা বাংলা অর্থ হিসেবে জানি লোহিত বা লাল, আর কাইটোস, যেটাকে আমরা চিনি কোষ হিসেবে। সাইট শব্দের অর্থটিও কিন্তু কোষই বোঝায়, অর্থাৎ লোহিত কোষকে বোঝাচ্ছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে এই যে কোষগুলো লোহিত রক্তকণিকা, যেগুলো দেখতে লাল, তাই এগুলোর নাম হয়েছে লোহিত কোষ। তো খেয়াল করে দেখো, এই যে লোহিত রক্তকণিকাগুলো, এদের আকার আকৃতি কেমন। যদি একটা ফুটবলকে আমি হাতে নিলাম, সেই ফুটবলটাকে আমি দুই পাশ থেকে মানে এটাকে বাতাস ছেড়ে দিয়ে দুই পাশ থেকে চাপ দিয়ে চ্যাপ্টা করে দিলাম, অর্থাৎ মাঝখানের অংশটা গোলাকারই রয়ে গেল, কিন্তু দুই পাশে হাতের চাপে চ্যাপ্টা হয়ে গেল, অর্থাৎ দুইটা তল কী হয়ে গেল, অবতল হয়ে গেল, আর মাঝখানের তলটা উত্তল রয়ে গেল। এই যে একটা দুইটা অবতল অংশ, মানে দ্বি অবতল একটা চাকতির মতো অংশ তৈরি হলো, সেটাই কিন্তু আসলে লোহিত রক্তকণিকার আকৃতি। ঠিক আছে? তো এই লোহিত রক্তকণিকা অর্থাৎ দুই পাশে চাপা এবং মাঝখানে উত্তল, এরকম একটা আকৃতি এদের থাকে। এবং আমাদের দেহে, অর্থাৎ আসলে মানুষের দেহে দেখা যায় বয়স অনুযায়ী, ঠিক আছে, বয়স অনুযায়ী স্ত্রী পুরুষ ভেদে এটার সংখ্যার পার্থক্য থাকে। দেখা যায় একজন পূর্ণাঙ্গ পুরুষের দেহে প্রতি কিউবিক মিলিমিটারে, ঠিক আছে, প্রতি কিউবিক মিলিমিটারে দেখা যায় 54 লাখ পর্যন্ত তোমার লোহিত রক্তকণিকা থাকে, যেখানে স্ত্রী দেহে তার চেয়েও কম, প্রায় 48 লক্ষ। ঠিক আছে? তো বোঝাই যাচ্ছে যে স্ত্রী দেহে লোহিত রক্তকণিকার সংখ্যা কিছুটা কম এবং পুরুষের দেহে সেটা কিছুটা বেশি। যেহেতু পুরুষ এবং স্ত্রী দেহের মধ্যে ফিজিক্যাল কিছুটা পার্থক্য বিদ্যমান, ঠিক আছে, সেই কারণে পুরুষের দেহটা যেহেতু কম্পারেটিভলি, মানে মেডিকেল সায়েন্স অনুযায়ী এটা একটু বেশি স্ট্রং, বা এটা বডিটা একটু ওয়াইড হয়, যে কারণে এদের দেহেও লোহিত রক্তকণিকার সংখ্যাটা একটু বেশি থাকে। তো এই লোহিত রক্তকণিকার জন্ম কোথায়, কোথা থেকে তৈরি হয়, এটা কি নিজে বিভাজিত হতে পারে, এরকম বেশ কিছু প্রশ্ন আসছে। না, লোহিত রক্তকণিকা সাধারণত বিভাজিত হতে পারে না। ঠিক আছে? এদের তাহলে জন্ম কোথায়? দেখা যায় রক্তের যে কণিকাগুলো আছে, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা বা অঞ্চক্রিকা, এরা হাড়ের ভিতর যে মজ্জা বা অস্থিমজ্জা যেটাকে আমরা বলি, সেখানেই তারা জন্ম হয়, সেখানেই তাদের সৃষ্টি। এবং এই অস্থিমজ্জাগুলো দুই রকমের হয়ে থাকে, একটি হচ্ছে লাল অস্থিমজ্জা, একটি হচ্ছে হলুদ অস্থিমজ্জা। ঠিক আছে? এই লাল অস্থিমজ্জা থেকে যে লাল অস্থিমজ্জায় যে কোষগুলো থাকে তাদেরকে আমরা বলি স্টেম সেল বা স্টেম কোষ। এই স্টেম সেলগুলো থেকেই সাধারণত লোহিত রক্তকণিকা তৈরি হয়ে থাকে। ঠিক আছে?
তো এইভাবে মনে রাখবা যে যেহেতু লোহিত রক্তকণিকা লাল, তাই এরা থেকে তৈরি হবে, এরা লাল অস্থিমজ্জা থেকে তৈরি হবে। তুমি এভাবে সহজে মনে রাখতে পারো। তো এই লোহিত রক্তকণিকা তৈরির যে প্রক্রিয়া সেটাকে আমরা বলি এরিথ্রোপোয়েসিস। পোয়েসিস শব্দটির অর্থ হচ্ছে তৈরি হওয়া, আর এরিথ্রো মানে এরিথ্রোসাইট বা লোহিত রক্তকণিকা তৈরি হওয়ার যে প্রক্রিয়া সেটি হচ্ছে এরিথ্রোপোয়েসিস। তাহলে এদের আয়ু কতদিন? এরা সাধারণত তোমাদের বইয়ে দেওয়া আছে, এগুলো এদের আয়ু 120 দিন বা আমরা বলতে পারি 4 মাস। তবে এটার আয়ু 115 থেকে 120 দিনের মধ্যেই হয়ে থাকে। 115 থেকে 120 দিনের মধ্যেই এদের আয়ু হয়ে থাকে। দেখা যায় যে এরিথ্রোব্লাস্ট, আমি গতদিনও বলেছিলাম ব্লাস্ট শব্দটির অর্থই হচ্ছে অপরিণত কোষ। ঠিক আছে, ব্লাস্ট শব্দটির অর্থই হচ্ছে অপরিণত কোষ। এই এরিথ্রোব্লাস্ট থেকে পরবর্তীতে এরিথ্রোসাইট তৈরি হয়। ঠিক আছে, তো এরিথ্রোব্লাস্ট যেখানে অপরিণত কোষ, সেটা পরবর্তীতে কিসে পরিণত হচ্ছে? এরিথ্রোসাইট, অর্থাৎ অপরিণত একটি কোষ থেকে পরিণত একটি কোষ এরিথ্রোসাইট বা লোহিত রক্তকণিকা তৈরি হয়। তো এই অপরিণত কোষ থেকে পরিণত কোষ হওয়া পর্যন্ত এর ভিতর কি কোনো পরিবর্তন ঘটে? হ্যাঁ, বেশ কিছু পরিবর্তন ঘটে। কী ধরনের পরিবর্তন ঘটে সেটাই আমরা জানব। আজকে আমার একটু জ্বর ঠান্ডা, যে কারণে গলাটা এমনিতেও আর একটু বেশি বসে আছে। তোমরা হয়তো তোমাদের একটু কষ্ট হবে ক্লাসটা বোঝার জন্য, যেহেতু গলা বসে আছে আমার। তো তবু তোমরা যদি কষ্ট করে সম্পূর্ণ ক্লাসটি করো, অবশ্যই তোমরা উপকৃতই হবে। আর যদি কোথাও কোনো কিছু বুঝতে না পারো, সেটা মেসেঞ্জার আছে, ফেসবুকের কমেন্ট বক্স আছে, ইউটিউবের কমেন্ট বক্স আছে, তোমরা যে কোনো জায়গায় প্রশ্ন করতে পারো। আচ্ছা যাক, যেখানে ছিলাম, তো আমরা জানি একটি কোষ মানে সেখানে বিভিন্ন কোষীয় অংশ থাকবে, নিউক্লিয়াস থাকবে, সেখানে মাইটোকন্ড্রিয়া থাকবে, সেখানে গলজি বডি থাকবে, সেখানে আরও বিভিন্ন কোষীয় যে অঙ্গাণুগুলো আছে সেগুলো থাকবে। হ্যাঁ, একটি অপরিণত কোষ হিসেবে বা এরিথ্রোব্লাস্টে এই সব কোষীয় অঙ্গাণুই লোহিত রক্তকণিকাতে থাকে। কিন্তু পরবর্তীতে যখন এই এরিথ্রোব্লাস্টটি এরিথ্রোসাইটে পরিণত হওয়ার দিকে যায়, অর্থাৎ একটি অপরিণত কোষ পরিণত হওয়ার দিকে যায়, তখন কি ঘটে? তখন ওই এরিথ্রোব্লাস্টের ভেতর হিমোগ্লোবিন সংশ্লেষিত হওয়া শুরু হয়, অর্থাৎ বেশি পরিমাণ হিমোগ্লোবিন সংশ্লেষিত হওয়া শুরু হয়। আমরা জানি যে লোহিত রক্তকণিকার একমাত্র কাজই হচ্ছে সে ফুসফুস থেকে অক্সিজেনকে গ্রহণ করে সারা দেহে পরিবহন করবে এবং সারা দেহের বিভিন্ন কোষ থেকে কার্বন ডাইঅক্সাইডকে সংগ্রহ করে ফুসফুসে পর্যন্ত বহন করে নিয়ে আসবে। তো এই অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড বহন করার জন্য লোহিত রক্তকণিকাকে সাহায্য করে হিমোগ্লোবিন। ঠিক আছে, এই হিমোগ্লোবিন যেহেতু এই কাজটি করে থাকে, তাই বেশি পরিমাণ হিমোগ্লোবিনকে এই এরিথ্রোসাইটের ভেতর জায়গা দেওয়াটাও একটা গুরুত্বপূর্ণ কাজ। তাই এই বেশি পরিমাণ হিমোগ্লোবিনকে দেহের ভেতর সংশ্লেষিত করতে গিয়ে লোহিত রক্তকণিকার ভেতর থেকে নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া বা অন্যান্য কোষীয় অঙ্গাণুগুলো বাইরে বের হয়ে যায়। এই যে বাইরে বের হয়ে যাওয়ার প্রক্রিয়াটা, নিউক্লিয়াস অকার্যকর হয়ে বাইরে বের হয়ে যাচ্ছে বা অন্যান্য কোষীয় অঙ্গাণুগুলো বাইরে বের হয়ে যাচ্ছে, এটাকে আমরা বলি এক্সোসাইটোসিস। এক্সো অর্থাৎ বাইরে বের হয়ে যাওয়া, আর সাইটোসিস মানে কোষের বাইরে বের হয়ে যাওয়া। অর্থাৎ এক্সোসাইটোসিস প্রক্রিয়ায় নিউক্লিয়াস সহ অন্যান্য কোষীয় অঙ্গাণুগুলো কোষের বাইরে বের হয়ে যাচ্ছে এবং দেহের অর্থাৎ লোহিত রক্তকণিকার ভেতরে অতিরিক্ত হিমোগ্লোবিন তৈরি হচ্ছে বা বেশি পরিমাণ হিমোগ্লোবিন তৈরি হচ্ছে, যেন ওই এরিথ্রোসাইটটি বা ওই লোহিত রক্তকণিকাটি অতিরিক্ত পরিমাণ তোমার অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইডকে পরিবহন করতে পারে। এখন তুমি বুঝতেই পারছো যে লোহিত রক্তকণিকার ভেতরে নিউক্লিয়াস থাকে না। তাহলে নিউক্লিয়াস যদি না থাকে, একটি কোষে যদি নিউক্লিয়াস না থাকে, সেটি কি বিভাজিত হতে পারবে? তার কি বিভাজন ক্ষমতা আছে? না। নিউক্লিয়াস যেহেতু নেই, তার বিভাজন ক্ষমতাও থাকবে না, সেই কোষটি আর বিভাজিত হতে পারবে না, অর্থাৎ লোহিত রক্তকণিকা বিভাজিত হতে পারে না। তাহলে আরেকটি প্রশ্ন আসবে, স্যার তাহলে এখানে তো
লোহিত রক্তকণিকার মধ্যে মাইটোকন্ড্রিয়াও নেই। আমরা জানি মাইটোকন্ড্রিয়া থাকলে কি ঘটে। মাইটোকন্ড্রিয়ার ভেতর দেখা যায় ক্রেবস চক্র ঘটে, ফ্যাটি অ্যাসিড চক্র ঘটে, ইটিএস বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এখানে সম্পাদিত হয়, যে কারণে মাইটোকন্ড্রিয়ার ভেতর অনেক অনেক শক্তি উৎপন্ন হয়, এটিপি উৎপন্ন হয়, যে এটিপি দিয়ে আমরা দেহের বিভিন্ন কার্য সম্পাদন করতে পারি, যে কারণে মাইটোকন্ড্রিয়াকে আমরা কোষের পাওয়ার হাউস বলে থাকি। তাহলে তার মানে কি এই যে লোহিত রক্তকণিকার ভেতর যেহেতু মাইটোকন্ড্রিয়া নেই তাহলে এরা শক্তি উৎপাদন করতে পারে না? হ্যাঁ, ঠিক তাই। লোহিত রক্তকণিকার ভেতর যেহেতু মাইটোকন্ড্রিয়া নেই, সে শক্তি উৎপাদন করতে পারে না। এখন প্রশ্ন একটা থাকতেই পারে যে যদি লোহিত রক্তকণিকাতে মাইটোকন্ড্রিয়া থাকতো তাহলে কি ঘটতো? খেয়াল করে দেখো, যদি লোহিত রক্তকণিকাতে মাইটোকন্ড্রিয়া থাকতো তাহলে কি ঘটতে পারে? লোহিত রক্তকণিকার কাজ হচ্ছে সে অক্সিজেন সমৃদ্ধ রক্তকে সারা দেহে পরিবহন করে, বা অক্সিজেনকে সে সারা দেহে পরিবহন করে থাকে। যদি এই লোহিত রক্তকণিকার ভেতর মাইটোকন্ড্রিয়া থাকতো তাহলে এই লোহিত রক্তকণিকার মাইটোকন্ড্রিয়াই সেই অক্সিজেনকে ব্যবহার করে শক্তি উৎপাদন করে ফেলতো, যার ফলে সারা দেহের কোষগুলো যেখানে অপেক্ষা করে আছে যে এই লোহিত রক্তকণিকা অক্সিজেন বহন করে নিয়ে আসবে, এই অক্সিজেন কিন্তু ওই পরিবাহিত হওয়ার আগেই লোহিত রক্তকণিকা নিজেই ব্যবহার করে ফেলতো। ফলে সারা দেহে যে শক্তি উৎপাদন প্রক্রিয়া সেটা ব্যাহত হতো। তাই এই লোহিত রক্তকণিকাতে কি থাকে না? লোহিত রক্তকণিকাতে মাইটোকন্ড্রিয়া থাকে না। তো এই ছিল ঘটনা। আর হিমোগ্লোবিন কি, সেটি একটি জানার জিনিস। হিমোগ্লোবিন, যার মধ্যে হিম যে অংশটা, এটি একটি রঞ্জক পদার্থ, যার কারণে আসলে রক্ত দেখতে লাল, বা এই লোহিত রক্তকণিকার নাম হয়েছে লাল। এবং এই হিম অংশটার মধ্যে আয়রনও আছে, আয়রন বা লৌহও আছে। এবং আরেকটি অংশ যেটি হচ্ছে গ্লোবিন, যেটাকে আমরা একটি প্রোটিন নামে চিনি। তো এই হিমোগ্লোবিন, হিম প্লাস গ্লোবিন, এই দুটি অংশের সমন্বয়ে তৈরি। এবং একটি লোহিত রক্তকণিকার দেখা যায় প্রায় 33% হচ্ছে কি হিমোগ্লোবিন, অর্থাৎ 3/1 হচ্ছে হিমোগ্লোবিন। তো হিমোগ্লোবিনের কাজ কি? এই হিমোগ্লোবিন লোহিত রক্তকণিকাকে অক্সিজেন পরিবহন ও কার্বন ডাইঅক্সাইড পরিবহনে সাহায্য করে, বা লোহিত রক্তকণিকাকে অ্যালাউ করে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড পরিবহন করতে। ঠিক আছে? তো এইগুলো ছিল এখানকার আলোচনা। এখানে আরও অনেক কিছুই তোমার বইয়ে আছে, তুমি বই পড়বে, বই দেখবে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই অবশ্যই সেটা আমাকে জানাবে, যেন আমি তোমার প্রশ্নগুলোর উত্তর দিতে পারি বা তোমার কনফিউশনগুলোকে দূর করতে পারি। ঠিক আছে? তো দেখা যায় যে আমাদের শরীরের যে ধমনী আছে, যে ধমনীর যখন কোষের কাছে গিয়ে পৌঁছায়, যখন সেটা বিভাজিত হয়ে হয়তো শিরায় বা কোষিক জালিকার রূপান্তরিত হয়ে কোষে অক্সিজেনকে পরিবহন করে নিয়ে যায়, ঠিক আছে, পরিবহন করে নিয়ে যায়, তখন কিন্তু মানে অত্যন্ত সরু নালী হচ্ছে কৌশিক জালিকা, যার কারণে এটার ভেতর দিয়ে লোহিত রক্তকণিকা পরিবাহিত হলেও এটা ভেঙে যায় না। কারণ কি? লোহিত রক্তকণিকা অনেক নমনীয়, অনেক স্থিতিস্থাপক, ঠিক আছে, অনেক স্টেবল। ঠিক আছে? এটা মনে করো অনেকটা তরুণাস্থির মতো, আমাদের নাকের মতো, যেন যে কোনো দিকে যেমন ধরে বাঁকানো যায়, ব্যাপারটা এরকম। আমাদের দেহের যে কোনো হাড়কে কিন্তু আমরা চাইলেই যে কোনো দিকে বাঁকাতে পারবো না, কিন্তু তরুণাস্থি দিয়ে যেগুলো গঠিত, যেমন কান বা নাক, সেটা কিন্তু বাঁকাতে পারবো। ঠিক একই রকম লোহিত রক্তকণিকাগুলো অনেক নমনীয় ও স্থিতিস্থাপক হয়, যে কারণে এরা এই ধমনী বা শিরা বা কৌশিক জালিকা দিয়ে যখন পরিবাহিত হয়, তবুও এদের তোমার কি হয় না, এরা ভেঙে যায় না। এদের শেপটা হয়তো একটু চেঞ্জ হয়, কিন্তু এরা ভেঙে যায় না। আর লোহিত রক্তকণিকার কাজ, যদি লোহিত রক্তকণিকার কাজ নিয়ে আসলে বলতে যাই, তো এটার মূল কাজই হচ্ছে আসলে তোমার হিমোগ্লোবিনের সাহায্যে অক্সিজেন ও কিছু পরিমাণ কার্বন ডাইঅক্সাইডকে পরিবহন করে দেহের যে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড পরিবহনের যে ভারসাম্য সেটাকে রক্ষা করা, প্লাস দেহকে এই যে দেহের মধ্যে যে অম্ল বা ক্ষারের যে ব্যালেন্স সেটাকে রক্ষা করা।
এবং যেহেতু রক্তকে পরিবহন করছে, অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড পরিবহন করছে, ফলে এই যে আয়নের যে ব্যালেন্স, রক্তের মধ্যে যে বিভিন্ন ধরনের আয়নের একটা পরিবহন ঘটে, সেটার ব্যালেন্সও কিন্তু এর কারণেই রক্ষা পাচ্ছে। তো এখানে রক্তে বিলিভার্ডিন, বিলিরুবিন উৎপন্ন হয়। তো বিলিভার্ডিন বা বিলিরুবিন কীভাবে উৎপন্ন হচ্ছে সেটা হয়তো তোমাদেরকে যখন যকৃত চ্যাপ্টার 3 পরিপাক পড়িয়েছিলাম, সেখানে যকৃতের মধ্যে যখন লোহিত রক্তকণিকার ভাঙন ঘটে, সেই ভাঙনের ফলে কী উৎপন্ন হয়, কী কী ঘটে, সেখানে আমি আলোচনা করেছিলাম। যদি ক্লাসটি দেখে না থাকো, তুমি প্লে লিস্টে গিয়ে ক্লাসটি বের করে দেখে নিতে পারো। তো আজকের ক্লাসে লোহিত রক্তকণিকা, যেটাকে আমরা আরবিসি বা এরিথ্রোসাইট নামে চিনি, সেটির মোটামুটি সমস্ত কিছুই আলোচনা করার চেষ্টা করেছি। তবু যদি তোমার কোনো প্রশ্ন থেকে যায়, কোনো কিছু তুমি বুঝতে না পারো, সেই আবার আগের কথাই বলছি, সেই ভাঙা টিভি বারবার রেকর্ড করে যাচ্ছি যে হ্যাঁ, ইউ আর অলওয়েজ ওয়েলকাম টু আস্ক, অলওয়েজ ওয়েলকাম, অলওয়েজ এনকারেজড টু আস্ক। উই আর হিয়ার টু আনসার ইউর কোয়েশ্চেন। ওকে, সো প্রশ্ন করো, উত্তর দেওয়ার চেষ্টা করব। কথাটি বলার অর্থ এই যে সবসময় হয়তো মানে হঠাৎ করে তাড়াতাড়ি পারি না, তোমরা প্রশ্ন করার সাথে সাথেই হয়তো উত্তর দিতে পারি না, তবে উত্তরটি দিব, একটু পরে হলেও উত্তরটি পাবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, চেষ্টা করো বাসায় থাকার জন্য, বাইরে গেলে মাস্ক ইউজ করো, স্যানিটাইজার ইউজ করো। আজকের ক্লাস এতটুকুই ছিল, সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।